This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুভজিৎ দাস আর মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি, শুভজিৎ মিত্র। শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। আর ভর সন্ধ্যেবেলা সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা টিভি9 বাংলা। অত্যন্ত বড় খবর, বদলের বাংলায় নতুন করে খুলতে চলেছে তিলোত্তমা মামলার ফাইল, অর্থাৎ আরজি কর মামলার ফাইল। খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৎকালীন একাধিক মন্ত্রীর ভূমিকা। অত্যন্ত বড় খবর, ফের খুলল আরজি কর মামলার ফাইল। আরজি কর কাণ্ডে নজরে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তৎকালীন সময়ে একাধিক মন্ত্রীর ভূমিকাও। ডিটেল নেব। প্রদীপ্ত আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। আসবো তোমার কাছে, তবে তার আগে একবার শোনাই। অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করব। ফাইল খোলার পরেই টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া তিলোত্তমার বাবা এবং মায়ের। তারা বলছেন, তারা অভিযোগ করছেন অপরাধীদের আড়ালের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমাণ লোপাট করেছিল পুলিশ, অন্তত এমনটাই অভিযোগ করছেন তারা। একবার শোনাই আপনাদের কি বলছেন। আমাদের মোদিজিও কথা রেখেছেন। মোদিজি বলে গেছিলেন যে আমার মাথায় হাত রেখেছিলেন এবং বলেছিলেন 4 তারিখের পর ফাইল নতুন করে খোলা হবে। কিছুটা স্বস্তি পাচ্ছি, মানে বিচারের দিকে আমি আরো একটা ধাপ এগোলাম। অনেকেই বাকি আছে এখনো আমাদের এলাকার, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে পুলিশ ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না, যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব। মাথা তো ধরা পড়বেই, কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসলে অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম, না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল, আর ও একটা সিভিক ভলেন্টিয়ার। ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। যে পদক্ষেপ নেওয়া হয়েছে আরজি কর মামলার যে বিচার, উনি প্রথম দিন থেকেই বলে আসছেন যে মাটি খুঁড়ে অপরাধীদের বের করব, তার একটা ধাপ শুরু করলেন। অনেক তথ্য পাওয়া যাবে। বিনীত গোয়েল সমস্ত ব্যাপারটা জানেন। অভিষেক গুপ্তা রাত্রিবেলা যখন আমার মেয়ের দেহ আমাদের উপরে নিয়ে গিয়ে শোয়ানো হয়েছিল, তখন আমাকে ঘরের একটা সাইডে নিয়ে গিয়ে একটা কোণার মধ্যে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছিল। কতটা? একটা বান্ডিল, একটা বেশ মোটা সোটা একটা বান্ডিল, কত টাকা জানি না। তখন আমি বলেছিলাম, আপনার যে আইপিএস লোগোটা লাগাতে যে পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, মেয়েটাকে অপমান করবেন না। পর খাতা খুলতে থাকবে। এখন উইকেট পড়বে একটা একটা অপরাধীদের একটা করে হেফাজতে, এরপর তো সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, আবেদন অবশ্যই পাবে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে তিলোত্তমার ফাইল, আরজি কর কাণ্ডের ফাইল খোলার পরই তিলোত্তমার বাবা মা তারা অভিযোগ করছেন, তারা বলছেন তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি প্রমাণ লোপাট করা হয়েছিল।
দেখো সেই রকমই ইঙ্গিত কিন্তু মিলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ইন্দিরা মুখার্জির ভূমিকার ক্ষেত্রে। তার কারণ ইন্দিরা মুখার্জি তৎকালীন ডিসি সেন্ট্রাল, তিনি যে কথা বারংবার বেশ কয়েকদিন ধরে ওই আরজিকর কাণ্ড যখন চলছিল সেই সময় তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেন তিনি বিভ্রান্তি ছড়াতেন, এরকম একটা অভিযোগ, এবং সেই কারণও কিন্তু আজকের তাদের সাসপেন্ডের পিছনে রয়েছে। এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে এই ক্ষেত্রে ফোন কি অন্য কোথা থেকে আসতো, তার সঙ্গে কি কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীদের ফোন আসতো, সমস্ত কল রেকর্ড, সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট সবটাই খতিয়ে দেখা হবে এই বিনীত গোয়েলদের কাছ থেকে। বিনীত গোয়েলদের কাছে কে বা কারা কিভাবে এই সমস্ত তথ্য পাঠাতো, বা তারা কেনই বা বিভ্রান্তিমূলক তথ্য সামনে নিয়ে আসতো, কেনই বা তারা অপরাধী যারা তাদেরকে কোথাও আড়াল করার চেষ্টা করত। কোথাও এই অভিযোগও কিন্তু উঠেছিল যে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলে দিয়েছিলেন তৎকালীন কলকাতা পুলিশ সুপার বিনীত গোয়েল। ফলে এই ক্ষেত্রে তার পিছনে কারা রয়েছে সেই নামগুলোও কিন্তু কোথাও সামনে আসবে। এবং ফাইল খোলার ক্ষেত্রে যে কথা রত্না দেবনাথ বলছেন, পানিহাটির বিজেপির বিধায়ক যে কথা বলছেন, নির্যাতিতার মা যে কথা বলছেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রী পানিহাটিতে 26 তারিখে যে সভা করেছিলেন সেখান থেকে কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলেন যে 4 মের পর নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা এই ফাইল খুলবেন, এবং সেই ফাইলের পাতা কিন্তু খুলতে শুরু করেছে। অন্তত আজকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সেটা স্পষ্ট। শুধুমাত্র যে তিনজন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন এমন নয়, তাদের পিছনে কারা রয়েছে সেটাও কিন্তু খোলা হবে। যদিও সরাসরি এই তদন্ত যেহেতু সিবিআইয়ের অধীন রয়েছে, ফলে তার মধ্যে তারা ঢুকছেন না, কিন্তু এই আইপিএস অফিসাররা যেহেতু রাজ্য সরকারের অধীনে তারা কাজ করতেন, ফলে তাদের ভূমিকায় কিন্তু খতিয়ে দেখার কাজ করবে রাজ্য সরকার। কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই আরজিকর ফাইল খোলার পর তদন্ত কোন পথে হবে তার একটা উত্তর কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছেন। একটা স্ক্যানারে কারা কারা রয়েছেন সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে স্ক্যানারে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে স্ক্যানারে, এমনটা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কি বলেছেন তিনি এই বিষয়ে শোনাবো সেই অংশটুকু। এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। খুব ব্রুটাল অ্যান্ড কিলিং ওসব ওই পার্টটাতে আমরা ঢুকছি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনেকগুলো গাইডলাইন আছে, ওই পার্টে ঢুকছি না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোনে ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে, তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এবার ধরা পড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামটা বারবার নিতে আমাকে আপনারা বাধ্য করছেন, আমি ওনার নামটাও নিতে চাই না। দেখুন, তিলোত্তমার ধর্ষণ হলো, খুন হলো, গোটা রাজ্যের লোক রাস্তায় নামলো, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালিরা দলমত নির্বিশেষে প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার পরিবারকে 10 লাখ টাকা অফার করেছিলেন। চারিদিকে চর্চা শুরু হয়ে যায়, ছিচি শুরু হয়ে যায়। তারপরে ড্যামেজ কন্ট্রোল করতেও তিনি আসনে নেমেছেন।
যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গণিতের ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? যখন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, তখন তৎকালীন পুলিশ মন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিলোত্তমার পরিবারকে 10 লাখ টাকা তিনি দিতেই পারেন। তার এই মন্তব্যের পর সমালোচনা শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়েই। তারপরেই কার্যত ডিগবাজিকে উল্টো সুর শুনেছিলাম তার গলায়। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিও গ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে পোস্ট করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিটি ছিল। এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সেটা কোথাও আমাদের কাছে আছে। তিলোত্তমার ক্ষেত্রে তো আরো আশাবাদী হবই, এবং ফাইল খোলা কবে হবে এই অপেক্ষায় আমরা ছিলাম, আমরা তাকিয়েছিলাম এটা কবে হবে। এইটার দিকে যারা আমরা রাতের পর রাত জেগেছি, যারা আমরা এখনো রাতের পর রাত জাগি মাঝে মাঝেই ওর কথা ভেবে, সেটার দিকে তাকিয়েছিলাম। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ আশাবাদী। আমরা সোচ্চার হয়েছিলাম তো বিচার চেয়ে, এবার যদি সেই বিচার আসে, সত্যিটা সকলের সামনে আসে, তাহলে তো খুশি আমাদের থেকে বেশি কে হবে বল? মানে তার বাবা মা বিচার পান, মেয়ে চলে যাওয়ার, কেন চলে যেতে হয়েছিল এভাবে নৃশংসভাবে, এই অন্যায়ের প্রতিবাদে অনেক দিন রাস্তায় থেকেছি। অনারেবল চিফ মিনিস্টার তিনি এই সত্য উত্থাপন করতে পারেন। এই যে প্রথম পদক্ষেপ যেটা নিলেন সেটাতেই সাধুবাদ জানাই। যে ধামাচাপা পড়ে গিয়েছিল সেটাকে প্রথম পদক্ষেপ হিসেবে উনি তদন্তের দাবিতে সেই সময় যারা ছিলেন, ইন্দিরা মুখার্জি, গোয়েল এবং কোথায় অভিষেক নাম তো তাদের সাসপেন্ড করলেন তদন্তের স্বার্থেই আমার মনে হয়। তো সেটাই মানে তিলোত্তমার বিচার চেয়ে গর্জে উঠেছিল রাজপথ। তৎকালীন সময় নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে হাতের শাখা ভেঙে গিয়েছিল তিলোত্তমার মায়ের। তারপর থেকে আর শাখা পড়েননি রত্না দেবনাথ। মেয়ের খুনিদের কঠোর সাজার পরেই আবার শাখা পড়ব, টিভি9 বাংলাকে জানালেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। এখনো আমার হাতের শাখাটা নেই। আমি সেদিনও প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না আমার মেয়ের বিচার আসবে, পুলিশ আমাকে মেরেছে, আমি শাখাটা পরবো না। তো সেদিন নবান্ন গেছি যখন, আমি পুলিশ আমাকে ভেতরে নিয়ে গেছে আহ্বান করে, এবং আমাকে পুলিশ এসে প্রণাম করেছে, বলছে একটু ছবি তুলতে পারি। এটা আমার মেয়ে যে আমার উপর অত্যাচার হয়েছিল, আমার মেয়েই সেই মানে পুলিশকে নত হতে বাধ্য করেছে। এটা আমার মেয়ের জয়। এনকোয়ারিং অথরিটি দেওয়ার পর ডিসিপ্লিনারি অথরিটি, এই যে এনকোয়ারিং অথরিটি যেটা দিলেন রিপোর্ট, সেই রিপোর্ট গ্রহণ করে নিতে পারেন, অথবা এই রিপোর্টের সঙ্গে একমত না হয়ে তিনি আবার এনকোয়ারিও করতে পারেন, এনকোয়ারি করতেও দিতে পারেন, আবার তিনি নিজে একটা ফাইন্ডিং রেকর্ড করতে পারেন। এই যে সাজা দিতে হলে এই ডিসিপ্লিনারি অথরিটির ফাইন্ডিং রেকর্ড করতে হবে এবং এনকোয়ারিতে তাদের বিরুদ্ধে এভিডেন্স থাকতে হবে। যদি এভিডেন্স থাকে, যদি ডিসিপ্লিনারি অথরিটি ফাইন্ডিং রেকর্ড করেন, তাহলে তাকে ইচ্ছে করলে সাজা দেওয়া যাবে এবং সে সাজা তাকে চাকরি থেকে বরখাস্তও করে দেওয়া যেতে পারে। আরও একটা ছবি আপনাদের মনে করাবো। পানিহাটিতে ভোটের প্রচারে গিয়ে তিলোত্তমার মায়ের মাথায় হাত রেখে এক প্রকার সেই ইঙ্গিত সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে রেখেছিলেন যে তিলোত্তমার এই ঘটনায় আরজি করের ফাইল একদিন খোলা হবে। मोदी ने
बंगाल की बहनों बेटियों के लिए भी एक गारंटी दी है। बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइल खुलेगी। अपराध करने वाले और अपराधियों को बचाने वाले कोई नहीं बचाएगा, कोई नहीं बचाएगा। चुन चुन करके हिसाब लिया जाएगा। ये कैसे होगा? ये बंगाल बीजेपी ने घोषणा पत्र में स्पष्ट किया है। एक रिटायर्ड हाईकोर्ट की महिला जज को इस काम के लिए जिम्मेदारी दी जाएगी। वे रेप और अन्य अत्याचार से जुड़े पीड़ितों की सुनवाई करेगी। महिलाओं की सुरक्षा सुनिश्चित करने के लिए हर ब्लॉक में महिला थाने बनाए जाएंगे। बंगाल के अंदर माताओं बहनों के सम्मान को तार तार कर दिया जाता है। चाहे संदेश खाली की घटना हो, चाहे आरजी कार की घटना हो, इसको बंद करना है तो उसका एकमात्र रास्ता है यहाँ भारतीय जनता पार्टी। ফাইল কখনোই কিন্তু ক্লোজ হয়নি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে সিবিআই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন এবং এই যেটা বৃহত্তর যে ষড়যন্ত্র তার তদন্ত করবেন সেই আশ্বাস তারা মহামান্য আদালতকে বারবার দিলেও তার কোনো অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করিনি। এখন হচ্ছে যে এই মুহূর্তে যদি আজকে এই বিষয়টা নিয়ে কোথাও একটা আরেকটুকু এগিয়ে চলার কোনো লক্ষণ আমরা দেখতে পাই, আমরা নিশ্চয়ই বাংলার মানুষ, ভারতের মানুষ যারা প্রাতিষ্ঠানিক এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, শুধু আরজি করের একটা অভয়া নয়, তারপরে একের পর এক হচ্ছে যে মহিলাদের উপরে নৃশংস অত্যাচার, তার বিরুদ্ধে হচ্ছে যে এই ধরনের যারা ক্ষমতায় থাকে তাদের একটা যে প্রশ্রয় এবং হচ্ছে যে তারা সেখানে আশ্রয় পায় দুষ্কৃতীরা, এই কথাটা যে বারবার সামনে এসেছিল, এই সবাই কোথাও একটা বিচার পেতে পারে আগামী দিনে, সেই আশা নিশ্চয়ই আমাদের আছে। আমরা আবার রাস্তায় নামবো, আরো বড় আন্দোলনে নামবো, যাতে আমরা এই অভয়াদের জন্য বিচার ছিনিয়ে আনতে পারি। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করে থাকে সংবাদ মাধ্যম সূত্রে যেটুকু এখন আমরা জানতে পারছি, তাহলে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যে কথাটা বলতে চাই যে ফাইল ওপেন হোক বা না হোক, ফাইল যদি ওপেন হয় তাহলে সেটাকেও স্বাগত। কিন্তু পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে যে ন্যায় বিচার বলতে আমরা যেটা বুঝি অভয়ার ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে 9 আগস্টের যে ঘটনা ঘটেছিল সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, সেই সত্যতাটা কি ছিল, সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একটা মহিলার বিচার না করে উনি পুরোটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, পুরো ফাইল বন্ধ করে দিয়েছিলেন, অনেক বড় বড় অভিযুক্তদেরকে উনি বাঁচানোর চেষ্টা করেছিলেন। আজকে মানুষ সেই জয়টা দিয়েছে এবং আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বিচারের জন্য আজকে ফাইল খুলেছে। যে কজন এই বিচার যাতে না পায় তার জন্য যে কজন জড়িত ছিল, আমার মনে হয় তাদের কড়া শাস্তি হওয়ার দরকার আছে। তারা যে টাকাটা অফার করতে গেছিলেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে, এটা কিন্তু বুঝতে হবে আগে। বলির পাঁঠা কেউ হোক এটা আমি চাইব না, কিন্তু তারা সেদিন নিরপেক্ষ তদন্ত করেননি, এটা বাংলা সবাই জানে। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী সেদিকে বলেছিলেন এবং বিনীত গোয়েলরা বলেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে 7 দিন সময় দিন, 7 দিনের মধ্যে সব অপরাধী বার করে দেব। বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যদি জিজ্ঞাসাবাদ করা দরকার হয় তাহলে পুলিশদের সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা তো কোর্টে গেলেন, সিবিআই তদন্ত নিলেন। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। তাহলে সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন, সেটা সিবিআই তদন্তের সঙ্গে কোথাও
তার কনফ্লিক্ট আছে না নেই, এগুলো আমাদের দলের নেতৃত্ব, আইনি বিষয়টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখছেন। স্বাভাবিকভাবে যখন তিনজনকে সাসপেন্ড করেছে, নতুন সরকার এসেছে, তারা শুরু করবে, তাদের কত দূর অবধি যায় সেটা দেখার বিষয়। ওই দিনকে রাত্রে ওই করিডোরে 54-55 জন কারা যাতায়াত করেছে তাদেরকে খুঁজে বার করতে হবে, যারা যারা যুক্ত কেউ না ছাড় পায়। একটা সরকারি প্রতিষ্ঠানে সে ডিউটিরত অবস্থায় একজন মহিলা এই ধরনের শিকার হচ্ছে, সেটা কোনোভাবেই ছোটোভাবে দেখার নয়। আশা করব তদন্ত সঠিক পথে চলবে, যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাবে। দেখুন, বদলের বাংলা আর সেই বদলের বাংলাতে খুলেছে আরজিকর ফাইলস, আর সেই আরজিকর ফাইলস খুলতেই দেখা গেল 3 জন আইপিএস তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং তারপরে একটা প্রসঙ্গ উঠে আসছে, কেননা একজন মাই বোঝেন সন্তানহারা আরেক মায়ের যন্ত্রণা। এর সঙ্গে অনেকটাই কিন্তু মিলে যাচ্ছে কালীগঞ্জের যে তামান্না, সেই তামান্নার ঘটনা। কেননা এই পুরো বিষয়টাতে আমরা দেখেছিলাম যে 25-এর উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে নিহত কালীগঞ্জের তামান্নার মা সাবিনা ইয়াসমিন, তিনিও এই মুহূর্তে আশায় বুক বাঁধছেন। আমি এটাও বলবো, খুলতে তামান্নার মা আমাকে ফোন করেছিলেন, বলেছেন যে আপনি তো ক্ষমতায় এসেছেন, আমার মেয়ের বিচারটাও করবেন। আমি ওনাকে আশ্বাস দিয়েছি যে আগামী দিনে ওনার মেয়েরও বিচার করব। আমি তো করতে পারবো না, আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো যেন ওই ফাইলটাও তাড়াতাড়ি দেখা হয়। আমি তো অপেক্ষা করে আছি যে আমাদের নতুন সরকার, আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই আমার মেয়ের বিচারটাও দেবে, আমার মেয়ের বিচারটাও দেখবেন। অভয়ের মাকেও বলেছিলাম যে আমার তামান্নার বিচারটা একটু দেখার জন্য, একটু তুলে ধরার জন্য, বিধানসভায় বলার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। তো ওনার বিচারটা হচ্ছে, আমি আশা করছি আমার তামান্নার বিচারও হবে, হয়তো ওনারা দেখবেন, নতুন সরকার আমার তামান্নার বিচারও করে দেবেন। সমস্ত প্রমাণ আছে, সমস্ত প্রমাণ আমি আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে, তো এখানে কিন্তু আর অন্য কাউকে লাগছে না, আমি সবকিছু। বাট আমি চাইবো যে আমার মেয়ের বিচারটা দেখা হোক, আমার মেয়ের বিচারটাও করা হোক, ওনাদেরটাও যেমন হচ্ছে অভয়ের, আমি চাই অভয়ের বিচারটাও 100 বার অভয়ের বিচার ফাইল খোলা হয়েছে, এটা আমি খুব খুশি যে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। ফাইল খোলা হচ্ছে মানে যে বিচারটা পাবে। এদিকে ক্ষমতায় এসেই স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর নতুন সরকারের। স্বাস্থ্যক্ষেত্রের অসুখ সারাতে আজকে এসএসকেএমে মেগা বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনাদেরকে আমরা ছবি দেখাবো। শুভেন্দু অধিকারী তিনি আজকে বৈঠক করেন, তার সঙ্গে ছিলেন চিকিৎসকরা, সুপাররা ছিলেন, হাসপাতালের সুপাররা এবং আধিকারিকরাও ছিলেন। কতক্ষণ ধরে বৈঠক হলো, মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, দেখো শুভজিৎ, প্রায় 45 মিনিটের এই বৈঠক এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম বৈঠক, স্বাস্থ্য বিষয়ক বৈঠক, এবং যেখানে রাজ্যের এবং কলকাতার সব হাসপাতালের যারা স্বাস্থ্য বিভাগীয় প্রধান তারা ছিলেন, এমএসভিপিরা ছিলেন, তার পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতাল সেখানকার সুপারিনটেন্ডেন্টরা ভার্চুয়ালি ছিলেন। মূলত সব দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এক, চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন, অর্থাৎ প্রত্যেক রোগীকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা, সমস্ত হাসপাতালে যে সমস্ত গ্রামীণ হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে রোগীদের চিকিৎসা এবং সেখানে যেন ডাক্তার সঠিকভাবে পৌঁছন সেই বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতালের বিষয়ে যেহেতু আরজি করের ঘটনাকে সামনে রেখে প্রত্যেক হাসপাতালের নিরাপত্তাকে আরও জোরদার করতে হবে। একেবারে হাসপাতালে চিকিৎসাকর্মী, চিকিৎসক থেকে শুরু করে যারা রোগী পরিবারের লোকজন তাদের ক্ষেত্রে সুরক্ষা যেন বজায় থাকে, সমস্ত জায়গায় আলো ঠিক থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। এই বৈঠকে 2 বিধায়ক ছিলেন যারা নিজেরাও চিকিৎসক। শারদ মুখোপাধ্যায় ছিলেন বিধাননগরের বিধায়ক, তার পাশাপাশি ইন্দ্রনীল খান বেহালার পশ্চিমের তিনি বিধায়ক, তিনিও ছিলেন। প্রত্যেকের থেকে পরামর্শ নিয়েছেন কিভাবে পরিষেবাকে ভালো করা যায়, কিভাবে নিরাপত্তাকে ভালো।